ইউজিসি ড্রাফট গাইডলাইন্স 2025 অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের ক্ষেত্রে এবং প্রমোশনের ক্ষেত্রে এবং ভাইস চ্যান্সেলর রিক্রুটমেন্টের ক্ষেত্রে ইউজিসি বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছে। তার নোটিফিকেশন ইউজিসির ওয়েবসাইটে গত 6 জানুয়ারি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং পেপার পত্রিকাতে তোমরা অনেকেই দেখে নিয়েছো অথবা সোশ্যাল মিডিয়াতেও অনেকেই দেখে নিয়েছো যে নতুন নিয়োগের ক্ষেত্রে কলেজ এবং ইউনিভার্সিটিতে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ তোমরা সোশ্যাল মিডিয়াতে বা পেপার পত্রিকাতে দেখে নিয়েছো যে নেট ছাড়াই এখন কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে, পিএইচডি ছাড়াই এখন কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে। তো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব, যাতে করে তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমি সুমন্ত তোমাদের সকলকেই জেএসএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো দেখো বন্ধুরা, গত 6 তারিখে ইউজিসি যে সাইটে নোটিফিকেশনটা জারি করেছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে যে নতুন নিয়ম চালু হচ্ছে, অর্থাৎ পিএইচডি এবং নেট কম্পালসারি নয়, ম্যান্ডেটরি নয়, এই বিষয়টি নিয়ে আজকে একটু আলোচনা করছি। তার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে পূর্বে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আমাদের কি কি দরকার ছিল, তাহলে বিষয়টি বুঝতে সুবিধা হবে। তোমরা হয়তো অনেকেই অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে দেখেছো, আবার অনেকেই দেখছি, আমি নিজেও দেখছিলাম, অনেকেই দেখছি নিজের মতো করে সবাই বলে যাচ্ছে, অথচ নিজেরাই ভালো করে রুলসগুলো জানে না। সেক্ষেত্রে যেমন আমি একটা উদাহরণ বলি, একটা ইউটিউব চ্যানেল আমি দেখছিলাম যে সেখানে বলছে আগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে নেট কম্পালসারি ছিল, শুধুমাত্র পিএইচডি থাকলে, মানে নেট ছাড়া পিএইচডি থাকলে তাদের নাকি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, তারা নাকি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারতো না, এরকম একটা ইউটিউব চ্যানেলে বললো। তার মানে সে রুলসই জানে না, সেই কারণে সে এরকমভাবে বলে দিয়েছে। কিন্তু রুলস যেটা ছিল আগেকার নিয়োগের ক্ষেত্রে সেটা আমি একটু বলে নিই, তারপরে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। তো দেখো বন্ধুরা, আগে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে যেটা লাগতো সেটা হচ্ছে, আমি জেনারেল কাস্টেই বলি, এমএতে 55% মার্কস রাখতে হতো এবং এমএতে যেই সাবজেক্টের স্পেশাল পেপার থাকতো সেই সাবজেক্টারই সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে। তারপরে কি লাগতো, তারপরে নেট লাগতো অথবা পিএইচডি লাগতো। শুধুমাত্র রাজ্যের ক্ষেত্রে অ্যাপ্লাই করলে সেই রাজ্যের সেট লাগতো। অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে মিনিমাম যে ক্রাইটেরিয়াটি ছিল সেটা ছিল যে এমএতে 55% থাকতে হবে, তারপরে নেট থাকতে হবে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে, নিজের রাজ্যের ক্ষেত্রে শুধুমাত্র সেট থাকতে হবে, আর নেট সেট যদি নাও থাকে, শুধুমাত্র পিএইচডি থাকে, তাহলেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই রুলসটা আগে ছিল। আর এখানে পিএইচডি বলতে 2009 রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে যারা পিএইচডি করেছিল তাদের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছিল যে নেট না থাকলেও তারা অ্যাপ্লাই করতে পারবে, অথবা 2016 এর রুলস রেগুলেশন মেনটেন করে যারা পিএইচডি করেছে তারাও কিন্তু নেট ছাড়াই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র পিএইচডি দিয়ে। এটা ছিল আগে। কিন্তু 2009 রুলস রেগুলেশন মেনটেন করে যারা পিএইচডি করেনি, মানে যারা আগেই পিএইচডি সাবমিট করেছে, তারা কিন্তু নেট ছাড়া অ্যাপ্লাই করতে পারবে না, এরকমটাই রুলস ছিল। কিন্তু এখন যে নতুন নিয়মটা আসছে সেখানে কিন্তু বলা হয়েছে যে কলেজের বা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে নেট অথবা পিএইচডি দুটোর মধ্যে কোনোটাই ম্যান্ডেটরি না, অর্থাৎ কোনোটাই কম্পালসারি না। এক্ষেত্রে তোমাদের অনেকেরই মনে হতে পারে যে তাহলে কি নেটের ভ্যালু কমে যাচ্ছে, তাহলে কি নেট লিখে আর কোনো লাভ নেই, বা নেটের জন্য পড়াশোনা করে লাভ নেই, বা আমি নেট পেয়েছি আমার নেটের ভ্যালু কি কমে গেল?
বা যারা পিএইচডি আমরা করছি তারাও হয়তো অনেকেই ভাবছি যে তাহলে পিএইচডিটাকে ফালতু ফালতু করছি, পিএইচডির কি আর কোনো ভ্যালু থাকবে না? এটা কিন্তু কোথাও বলা হয়নি। যেগুলো নিয়ম ছিল আগে সেগুলো থাকছেই, এর সাথে সাথে বলে দিয়েছে যে নেট এবং পিএইচডি কম্পালসারি নয়, নেট এবং পিএইচডি কম্পালসারি নয়, ম্যান্ডেটরি নয়। অর্থাৎ নেট পিএইচডি না থাকলেও অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নতুন রুলস অ্যান্ড রেগুলেশনে আরো একটা বিষয় বলে দেওয়া হয়েছে যেটা আগে ছিল না, সেটা হচ্ছে যে ধরে নাও আমার হিস্ট্রিতে এমএ আছে, কিন্তু আমি সংস্কৃততে নেট করতে চাই বা সংস্কৃত সাবজেক্ট নিয়ে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে ইচ্ছুক, তাহলে সেক্ষেত্রে যদি আমি সংস্কৃত নিয়ে নেট পাস করে যাই তাহলে কিন্তু আমি সেখানে হিস্ট্রিতে আমার এমএ থাকা সত্ত্বেও আমি সংস্কৃত নিয়ে নেট পাস করতে পারবো এবং সংস্কৃতেরও কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবো। নতুন রুলসে কিন্তু এটাও আসতে চলেছে। এবার তাহলে নেট আর পিএইচডি কম্পালসারি করা হলো না, তাহলে কারা কারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যোগ্য হবে বা অ্যাপ্লাই করতে পারবে? এক্ষেত্রে বিষয়টিকে আরো বিস্তারিত করা হচ্ছে, অর্থাৎ যারা বিষয়ে নলেজ যাদের আছে, যাদের স্কিল আছে, যারা যোগ্য ডিগ্রি না থাকা সত্ত্বেও, অর্থাৎ গ্র্যাজুয়েশন হয়তো কেউ পাস করেছে জিওগ্রাফি নিয়ে, তারপরে হয়তো সে ডিস্টেন্সে এমএ করেছে বা সে ডিগ্রি করেনি, কোনো গুরুর কাছ থেকে হোক বা কোনো এক্সপার্টের কাছ থেকে হোক, সে কিন্তু হিস্ট্রির বিষয়টাও কিন্তু পড়ে নিয়েছে এবং হিস্ট্রি সে ভালো মতো জানে, সেও কিন্তু হিস্ট্রি সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে। এরকম ব্যবস্থা করা হচ্ছে আগামীতে, সেই কারণে এই নিয়মটা পরিবর্তন করা হচ্ছে। আর একটা বিষয়, যারা হয়তো বিজনেসে খুব ভালো মতো ডেভেলপ করেছে, অর্থাৎ বিজনেস করে সে কিন্তু ভালো জায়গায় পৌঁছেছে এবং বড় মাপের একটা কোম্পানি তৈরি করতে পেরেছে, সেও কিন্তু বিজনেস ম্যানেজমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে বা কলেজে গিয়ে সে লেকচার দিতে পারবে। কেন এগুলো করা হচ্ছে? কারণ স্কিল যাদের মধ্যে আছে তাদেরকেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সুযোগ দেওয়া হচ্ছে। আমাদের মধ্যে ডিগ্রি আছে, আমাদের মধ্যে এপিআই স্কোর আছে, আমাদের মধ্যে নেট আছে, সেট আছে, সবকিছুই আছে, কিন্তু একজন ব্যক্তি দেখা গেল সিম্পল বিএ পাস আছে আর তার মধ্যে কিন্তু বিষয় জ্ঞান আছে, স্কিল আছে বিভিন্ন ধরনের, কিন্তু সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারছে না। কেন পারছে না? কারণ তার কাছে নেটও নেই, পিএইচডিও নেই। তাহলে তার মধ্যে যে প্রতিভা আছে, তার মধ্যে যে স্কিল আছে, সেই স্কিলটা কিন্তু সে কলেজ বা ইউনিভার্সিটিতে কাজে লাগাতে পারছে না, বা সে কিন্তু কলেজ বা ইউনিভার্সিটিতে গিয়ে লেকচার দিতে পারছে না বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারছে না। অথচ সে যদি স্কুল কলেজে স্টুডেন্টসদেরকে লেকচার দেয়, মোটিভেট করে বা সে যেগুলো জানে সেগুলো যদি শেখায়, তাহলে কিন্তু দেখা গেল যে সেই কলেজ বা ইউনিভার্সিটি ছেলে মেয়েদেরকে অনেকটাই মোটিভেট করতে পারছে এবং অনেকটাই কাজে লাগানোর ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারছে। এরকমটা হতেই পারে। তো সেই কারণে যাদের স্কিল আছে, যারা কাজ জানে, যাদের নলেজ আছে, তারাও যাতে করে আসতে পারে ভবিষ্যতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দিকে, সেই কারণে কিন্তু এই নিয়ম করা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। আর এটা যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে মানে এখনই ঘোষণা করে দিল আর কাল থেকেই নেট সেট বা পিএইচডি ছাড়াই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে লাগলো, এরকমটা কিন্তু কোথাও বলা হয়নি। এটা ধীরে 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 পরিবর্তন হবে, এত তাড়াতাড়ি পরিবর্তন হবে না। মানে পরিবর্তন তো হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে নেট সেট বা পিএইচডি লাগবেই না, বা নেট সেট পিএইচডি ছাড়াই সবাই চাকরি পেয়ে যাচ্ছে আর নেট সেট পিএইচডি যাদের আছে তারাই চাকরি পাচ্ছে না, এরকমটা কিন্তু হবে না এখানে। সেই কারণে বিষয়টি একটু খুব ভালো করে বুঝে নিতে হবে, তাহলেই দেখবে যে তোমরা হীনমন্যতায় কেউ ভুগছো না। নেট সেট পিএইচডি এগুলো যাদের আছে তারা তো অ্যাপ্লাই করতে পারবেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য। তাদের মধ্যে যদি স্কিল থাকে, তাদের মধ্যে যদি নলেজ থাকে, তাহলে তারা তো জব পাবেই। তারা পাবে না তা নয়, সিট অনুসারে পাবে, সিট কম থাকলে কম ছেলে মেয়েরা জব পাবে। কিন্তু যাদের মধ্যে ডিগ্রি নেই কিন্তু স্কিল আছে,
তারাও ধীরে ধীরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দিকে আসতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে, সেই রকম একটা রাস্তা খোলা হচ্ছে এই নতুন নিয়মের মাধ্যমে। এই বিষয়টি তোমাদেরকে খুব ভালো করে বুঝে নিতে হবে, তাহলেই দেখবে তোমরা আর কেউ হীনমন্যতায় ভুগছো না বা নেট সেটের ভ্যালু কমে যাচ্ছে, পিএইচডির ভ্যালু কমে যাচ্ছে, এরকমটা ভাবার আর কোনো কারণ থাকবে না। তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো বিষয়টি। আর এই রুলসটা চালু হবে ফেব্রুয়ারির 5 তারিখের পর থেকে, অর্থাৎ ফেব্রুয়ারির 5 তারিখের পরে যে কোনো দিন কিন্তু ইউজিসি এই রুলসটা লাগু করে দিতে পারে। তার আগে 5 তারিখের মধ্যে তোমরা তোমাদের প্রস্তাব জানাতে পারো যে এই রুলসটা ভালো কি ভালো না, বা এই রুলসটা আনা উচিত কি আনা উচিত নয়। এই সমস্ত মতামত কিন্তু তোমরা ইউজিসি সাইটে গিয়ে জানাতে পারো ফেব্রুয়ারির 5 তারিখের মধ্যে। তো যাই হোক, আমার এই আলোচনা এই নতুন নিয়মের নেট পিএইচডি ছাড়াই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে, এই যে নতুন রুলসটা আসছে, এই যে নতুন গাইডলাইনটা দিয়েছে, তো এর উপরে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। তো তোমাদের এই আলোচনা শুনে কেমন লাগলো তোমরা অবশ্যই এখানে মতামত জানাবে। এবং এই নতুন যে নিয়মটা আসতে চলেছে, এই নিয়মটা যদি আসে তাহলে সেটা স্টুডেন্টসদের ক্ষেত্রে কতটা উপকার হবে বা পরবর্তী প্রজন্মের জন্য কতটা উপকার হবে, সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে লিখে জানাতে পারো। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার এই ধরনের আরো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি।